আসসালামু আলাইকুম। আমি ফরিদ আহমেদ, ইতিহাস ৪৭, স্নাতকোত্তর শ্রেণী, রোল ১৬৫। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের নিয়মিত উপস্থাপনার যে গ্রুপভিত্তিক যে উপস্থাপনার কার্যক্রম চলমান আছে আমাদের সম্মানিত কোর্স টিচার জনাবা আনিসা পারভিন জলি ম্যাডাম কর্তৃক যে নিয়মিত উপস্থাপনা নেওয়া হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম গ্রুপের 4 জন শিক্ষার্থী সাম্রাজ্যবাদ বিষয়ে আমাদের উপস্থাপনায় অংশগ্রহণ করব। শুরুতে আমি ফরিদ, ইতিহাস ৪৭, রোল ১৬৫, সাম্রাজ্যবাদের প্রারম্ভিক আলোচনা বিষয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টিকে আমি কয়েকটি ভাগে ভাগ করছি। সেই বিষয়টি হলো সাম্রাজ্যবাদের সংজ্ঞা, কারণ, ধরন এবং এই কারণ ও ধরনের বর্ণনাগুলো। সাম্রাজ্যবাদ কি? মানে বর্তমান সময়ে যদি আমরা সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তা করি বা সাম্রাজ্যবাদ সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের সবার আগে জানা উচিত যে আসলে সাম্রাজ্যবাদ বিষয়টা কী বা সাম্রাজ্যবাদ জিনিসটা কীভাবে এই পর্যায়ে কীভাবে এসেছে। ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ কথাটির উৎপত্তি হয়েছে। এর অর্থ সামরিক কর্তৃত্ব বলেই ধারণা করা হয় বা বোঝানো হয়ে থাকে। তবে সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বা জাতির উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার তত্ত্বকে। বর্তমানে যে কোনো দেশ কর্তৃক বিদেশ নীতি হিসেবে যে আগ্রাসনমূলক বিস্তার নীতি গ্রহণ করা হয় তাকে সাম্রাজ্যবাদ বলে। কারণ পূর্বের মতো যে প্রাচীন সময়ে যে আমরা যে দেখছি যে একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করে বা একটা রাজ্য আরেকটা রাজ্যকে আক্রমণ করে রাজাবাদশার যে যুদ্ধ বিগ্রহ চলমান ছিল, যে দেশ দখলের যে একটা বিষয় ছিল, সেটা বর্তমানে নেই। এই জন্যই আসলে যে দেশগুলোর কর্তৃক যে বিদেশ নীতি হিসেবে যে আগ্রাসনমূলক বিস্তার নীতি গ্রহণ করা হয় সেটিকে সাম্রাজ্যবাদ বলা হয়ে থাকে। চার্লস বেয়ার্ডের মতে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের ভূখণ্ড দখল করে তার উপর দখলদারী রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠাই হলো সাম্রাজ্যবাদ। মানে কোনো একটি রাষ্ট্র কর্তৃক অপর একটি রাষ্ট্রের ভূখণ্ড দখল করে তার উপর যে দখলদারি কর্তৃত্ব স্থাপন, যে দখলদার যে রাষ্ট্র তার কর্তৃত্ব স্থাপন এবং প্রতিষ্ঠা, সেটাই আসলে সাম্রাজ্যবাদ। এক্ষেত্রে লেনিন বলেছেন যে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের চূড়ান্ত পর্যায়ে। আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে একজন ব্যক্তি আরেকটা ব্যক্তিকে বা বেলুন টাইপস কিছু একটাকে ফলাচ্ছে। এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে যেটাকে ফলানো হচ্ছে সেটাকে লেখা হচ্ছে যে ইম্পেরিয়ালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদকে ফুলে ফেপে বড় করা হচ্ছে। আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তার ঠিক মাথায় যে জিনিসটা আছে টুপির মধ্যে লেখা আছে দ্য এম্পারার অফ ইউএসএ। মানে এখানে এই কার্টুন চিত্র দ্বারা বোঝানো হয়েছে যে বর্তমান সময়ে যে সাম্রাজ্যবাদ যে বিষয়টা আছে সেখানকার যে সম্রাটের ভূমিকা পালন করতেছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আশা করি সাম্রাজ্যবাদ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি সাম্রাজ্যবাদের কিছু প্রামাণ্য সংজ্ঞা নিয়ে আলোকপাত করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভিআই লেনিন তার ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লিখেছেন, সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া জায়গা। একই সাথে জন এ হবসন তার ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থে উল্লেখ করেছেন, প্রাথমিক স্তরে জাতীয়তাবাদ অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার প্রেরণা জাগায় এবং পরবর্তীকালে তার সাম্রাজ্যবাদের উপরে, অর্থাৎ প্রাথমিক স্তরে জাতীয়বাদ বিষয়টা অন্য দেশে উপনিবেশ গড়ে তোলার জন্য আমাদেরকে উৎসাহিত করে বা প্রেরণা জাগায় এবং পরবর্তীকালে সেইটা সাম্রাজ্যবাদের রূপ নেয়। অধ্যাপক হান্স মর্গানথাউ এর ধারণায় নিজ এলাকার বাইরে রাষ্ট্র ক্ষমতার সম্প্রসারণ হলো সাম্রাজ্যবাদ। মানে আমার নিজের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডের বাইরে যদি আমার যে রাষ্ট্র ক্ষমতা আছে, আমার যে কর্তৃত্ব আছে, সেটা যদি আমি সম্প্রসারণ করি, সেটাই হলো সাম্রাজ্যবাদ। একই সাথে সুম্যানের মতে বল প্রয়োগ ও হিংসার সাহায্যে কোনো দেশের উপর বৈদেশিক শাসন চাপিয়ে দেওয়াকে সাম্রাজ্যবাদ বলে। এটা যদি আমরা একটু ব্যাখ্যা করি যে বল প্রয়োগ এবং হিংসার সাহায্যে, বল প্রয়োগের মাধ্যমে কি যে সামরিক যে কর্তৃত্ব, সামরিক যে যুদ্ধ বিগ্রহে যে বল যে প্রয়োগটা করা হয়, বা অর্থাৎ এখানে সহজ ভাষায় যদি বলতে চাই যে শক্তি প্রয়োগ করে, এবং হিংসা অর্থাৎ কি হিংসা দ্বারা বোঝানো হয়েছে যে যুদ্ধ বিগ্রহ টাইপস কিছুকে সাহায্যে কোনো দেশের উপর যদি বৈদেশিক শাসন চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ যে দেশটা আছে সেই দেশটার নিজের শাসনের বাইরে তার উপর আলাদাভাবে বা তার উপর যে বৈদেশিক একটা শাসন চাপিয়ে দেওয়া হয়, সেটাকেই সাম্রাজ্যবাদ বলে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দুইজন বিখ্যাত ব্যক্তি যারা সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের মন্তব্য ব্যক্ত করেছেন। একজন দেখতে পাচ্ছি প্রথমজন লেনিন এবং পরেরজন হবসন।
এর পরের স্লাইডে গেলে আমরা দেখতে পারবো যে সাম্রাজ্যবাদের কারণ হিসেবে আমি যে জিনিসগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সাম্রাজ্যবাদের কারণ হিসেবে রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামরিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ এবং প্রযুক্তিগত কারণ। এখন আমরা যদি এই বিষয়গুলোর ব্যাখ্যায় চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কারণ বর্ণনা যদি আমি করি, তাহলে আমরা যদি রাজনৈতিক কারণে আসি, আমি আগেই বলে নিই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ এই দুটো কিন্তু মানে বিস্তারের জায়গাটা কিন্তু সেম। সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ প্রায় একইভাবে আসলে বিস্তার লাভ করে। এক্ষেত্রে হয়তো কারণগুলো আমাদের সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের সাথে মিলে যেতে পারে, কিন্তু সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের মধ্যে যে মিলটা এটা অনেকটাই খুব কাছাকাছি। সেক্ষেত্রে আমরা যদি কারণগুলো বর্ণনা করি, 1870 সালের পর ইউরোপের বিভিন্ন দেশে উগ্র জাতীয়তাবাদ মাথাচাড়া দেয়। প্রতি জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। ফলে তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ বৃদ্ধি করার শক্তি বৃদ্ধির চেষ্টা চালায়। ক্ষমতার আকাঙ্ক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা বৃদ্ধির জন্য ইউরোপের বিভিন্ন দেশ উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। এরপরে যদি আমরা অর্থনৈতিক কারণে চলে যাই, পণ্য বিক্রির বাজার। শিল্প বিপ্লবের কারণে ইউরোপের প্রায় সব দেশেই শিল্পোন্নত ছিল এবং তাদের চাহিদার তুলনায় অতিরিক্ত পণ্য উদ্বৃত্ত হতো। এই উদ্বৃত্ত পণ্য বিক্রির উদ্দেশ্যে তারা উপনিবেশের প্রসার ঘটায়। এটা একটা সহজ জিনিস, আপনার যখন পণ্য উদ্বৃত্ত থাকবে তখন আপনি অবশ্যই সেটা আপনার এলাকার বাইরে আরেক এলাকায় বিক্রি করার চেষ্টা করবেন। একইভাবে যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় বা ইউরোপের শিল্প বিপ্লব হয়, তখন তাদের যে অনবরতে যে তাদের উৎপাদন যে হুট করেই বেড়ে যায়, কারণ শিল্প বিপ্লবের আগে তাদের উৎপাদন ছিল একরকম, শিল্প বিপ্লবের পরে উৎপাদন হয়েছে তার থেকে কয়েক শত গুণ বা কয়েক গুণ বেশি। এখন এই যে অতিরিক্ত উৎপাদন, সেই উৎপাদনটা তো তাদেরকে বিক্রি করতে হবে এবং সেই বিক্রির উদ্দেশ্যে তারা বিভিন্ন দেশে উপনিবেশের প্রসার ঘটায়, যার ফলে সাম্রাজ্যবাদেরও বিস্তার ঘটে। কাঁচামাল সংগ্রহ, এমন সস্তায় শিল্প কারখানায় প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের জন্য শিল্পোন্নত দেশগুলিকে সুকৌশলে এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে রাজনৈতিক ক্ষমতা দখল করে উপনিবেশিক শাসন শুরু করে। এখন আপনাদের বুঝতে হবে যে শিল্প বিপ্লবের মূল জিনিসটাই হলো কিন্তু কাঁচামাল। আপনার কাঁচামাল না থাকলে কিন্তু আপনি শিল্পটা আপনি ভালোভাবে চালাতে পারবেন না। আপনার যদি কাঁচামাল সহজে নিয়ে আসতে পারেন, অল্প টাকায় নিয়ে আসতে পারেন, তাহলে তো আপনার মনে করেন আপনার শিল্পটা দ্রুত প্রসার লাভ করে। এই জিনিসটা হয়েছে তাদের ক্ষমতার জোরে তারা এশিয়া আফ্রিকার দেশগুলো থেকে রাজনৈতিক ক্ষমতা দল করে উপনিবেশ শাসন শুরু করেছে এবং সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করছে। পুঁজি বিনিয়োগ। হবসনের মতে ইউরোপীয় পুঁজিপতিরা শিল্প বিপ্লবের ফলে প্রাপ্ত বিপুল মুনাফা বিনিয়োগ করার জন্য উপনিবেশ স্থাপন আগ্রহ দেখায়। লেনিনের মতে পুঁজিপতিরা বাজার দখলের চেয়ে উপনিবেশে পুঁজি বিনিয়োগে বেশি আগ্রহী ছিল। এই দুটো জিনিসে দেখা যাচ্ছে যে ইউরোপীয় পুঁজিপতিরা যে শিল্প বিপ্লবে হুট করে বিশাল অঙ্কের মুনাফা লাভ করে, সেই মুনাফা তারা বিনিয়োগ করার জন্য উপনিবেশে যে জায়গাগুলো আছে সেখানে শাসনে আগ্রহ দেখায় এবং ওই জায়গায় তারা এই জিনিসটা বিনিয়োগ করে। একইভাবে লেনিনের মতো যে বাজার দখল হচ্ছে, তারা উপনিবেশে যদি পুঁজিটা বিনিয়োগ করে সেটাতে তারা বেশি আগ্রহী ছিল। শ্রমিক সংগ্রহ। শিল্প উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং কারখানার শ্রমের জন্য প্রচুর পরিমাণে সস্তা শ্রমিক প্রয়োজন ছিল। এই জন্য ইউরোপীয় দেশগুলো উপনিবেশ গড়ে তোলে এবং সেখান থেকে কাঁচামালের সাথে সাথে শ্রমিক অর্থাৎ দাস হিসেবে তারা শ্রমিক সংগ্রহের চেষ্টা করে। আমরা যদি সামরিক কারণের দিকে যাই, সামরিক কারণে আমরা দেখতে পারবো নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা। নিরাপত্তা বৃদ্ধির চেষ্টা হলো যে সাম্রাজ্যবাদের যুগে ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ বৃদ্ধি পায়, ফলে বিভিন্ন দেশ নিরাপত্তার অভাব বোধ করতে থাকে। তাই নিজ দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে অনেক উপনিবেশ দখল করে, যেমন সাইপ্রাস ও কেপের মতো নৌঘাঁটি ইংল্যান্ড শুধুমাত্র নিরাপত্তার কারণে দখল করেছিল। আবার সামরিক মর্যাদা বৃদ্ধির যদি কথা বলি, ইউরোপে বিভিন্ন দেশ নিজেদের সামরিক শক্তি ও মর্যাদা তুলে ধরার জন্য উপনিবেশ স্থাপনের পথ বেছে নেয়। পরবর্তীতে যদি আমরা সামাজিক কারণের দিকে যাই, সামাজিক কারণে জনসংখ্যা বৃদ্ধি। উপনিবেশ 19 শতকের শেষ দিকে ইউরোপের প্রায় প্রতিটি দেশে অসংখ্য জনসংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পায়। এই বর্ধিত জনসংখ্যার জন্য বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য উপনিবেশ প্রতিষ্ঠার চেষ্টা করে। সভ্যতার প্রসার। ইউরোপের কোনো সাম্রাজ্যবাদী চিন্তাবিদ যেমন জুলি ফেরি, রুডিয়ার্ড কিপলিং মনে করতেন যে এশিয়া আফ্রিকার অনুন্নত মানুষদের প্রতি ইউরোপীয় কিছু দায়বদ্ধতা আছে, অর্থাৎ তারা নিজেদেরকে সভ্যভাবে এবং অনুন্নত যে জাতিগোষ্ঠী আছে তাদের উপর তাদের কিছু দায়বদ্ধতার জায়গা আছে। তথাকথিত এই দায়বদ্ধতা সাদা চামড়ার দায়বদ্ধতা নামেই পরিচিত। এই দায়বদ্ধতা তাদেরকে উপনিবেশ স্থাপনে উৎসাহিত করছে বলে কেউ মনে করে। ধর্মীয় কারণের দিকে যদি যাই, ধর্মপ্রচার। ইউরোপের খ্রিস্টান ধর্মপ্রচারকরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে নিজ দেশে বণিক ও রাজনীতিবিদদের উৎসাহ করতে উপনিবেশ স্থাপন। মানব সম্পদে যদি আমরা কারো মতে খ্রিস্টান মিশনারিরা মানব কল্যাণ এবং নিপীড়িত জনগণের মঙ্গল সাধনের উদ্দেশ্যে উপনিবেশ স্থাপনে উৎসাহিত করেছিলেন। প্রযুক্তিগত কারণ। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে কেউ সাম্রাজ্যবাদের উপাদান হিসেবে প্রযুক্তিবিদ্যার ভূমিকার উপর জোর দিয়েছেন। তাদের মধ্যে উন্নত প্রযুক্তি গড়ে ওঠা ব্রিটিশ নেভি লীগ, জার্মান নেভি লীগ প্রভৃতি নৌ সংগঠনগুলি উপনিবেশ দখলের জন্য সরকারের উপর ব্যাপক চাপ প্রয়োগ করে। বস্তুত ইউরোপীয় নবজাগরণ এবং তার প্রভাবে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব অগ্রগতি সারা পৃথিবীকে ইউরোপীয়দের হাতের মুঠোয় এনে দেয়।
যেটা আমরা বর্তমানে গ্লোবাল ভিলেজ টার্ম হিসেবে বলতে পারি, বিশ্বগ্রাম যে ধারণাটা। আর সেটাকে কাজে লাগিয়ে তারা পুরো দুনিয়ায় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, যা উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি রচনা করে। এর পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো সাম্রাজ্যবাদের যে প্রকারভেদ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সাম্রাজ্যবাদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করছি। সেটা হলো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ, সামরিক সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, নব্য সাম্রাজ্যবাদ এবং সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ। এখন এই বিষয়গুলো যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে আমরা দেখতে পাবো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ হলো যে সাম্রাজ্যবাদের সবচেয়ে সুপরিচিত রূপ, কারণ এখান থেকে আসলে সাম্রাজ্যবাদের সূচনা হিসেবে ধরা যায়, যেখানে একটি শক্তিশালী জাতি একটি দুর্বল জাতি বা ভূখণ্ডের উপর জয়লাভ করে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ঔপনিবেশ শক্তি বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করে এবং নিজস্ব আইন রীতিনীতি এবং প্রতিষ্ঠা চাপিয়ে দেয়। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ প্রায় ঔপনিবেশিক জনগণের প্রাকৃতিক সম্পদ এবং শ্রম শোষণের সাথে জড়িত। ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের উদাহরণের মধ্যে আমরা ভারত ও আফ্রিকার ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ এবং ল্যাতিন আমেরিকার স্প্যানিশ উপনিবেশকে দেখতে পারি। এরপরে যদি আমরা সামরিক সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করি, সামরিক সাম্রাজ্যবাদ হলো একটি দুর্বল জাতি বা ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও বজায় রাখার জন্য সামরিক শক্তির ব্যবহার। সামরিক সাম্রাজ্যবাদের লক্ষ্য হচ্ছে বিজিত ভূখণ্ডের উপর রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ আরোপ করা এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যে কোনো প্রতিরোধকে দমন করা। সামরিক সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশবাদ, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বা উভয় হতে পারে। বা সামরিক সাম্রাজ্যবাদের উদাহরণগুলো আমার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক দখল এবং কোরিয়ার জাপান প্রবেশ। আমরা চিত্রে মিকি মাউসের একটা কার্টুনের একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি দেখি যে তারা একটা দ্বীপরাষ্ট্রে সামরিক অভিযান করতেছে এবং সামরিক অভিযানে দেখতে পারবেন যে দ্বীপের যে স্থানীয় জনগণ তাদেরকে তারা জিম্মি করতেছে এবং আপনার যদি চিত্র দিয়ে খেয়াল করেন দেখেন প্লেন থেকে টেলিভিশন ফালাচ্ছে। এটাকে আসলে বোম আকারে জিনিসটা বোঝানো হচ্ছে, কিন্তু বিষয়টা আসলে বোম না, বিষয়টা হলো যে সাম্রাজ্যবাদী যে চিন্তা, তাদের যে টেলিভিশনের যে প্রসার। আপনার উপরে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফটের পতাকা তারা লাগাচ্ছে, মাইক্রোসফটের মাধ্যমে তারা কম্পিউটিং যে বিষয়টা সেটাকে তারা এখানে স্থাপন করবে। আপনার গুলির পরিবর্তে দেখতে পাচ্ছেন কোকাকোলা, তারা কোকের মাধ্যমে আসলে তারা যে সাম্রাজ্যবাদী যে প্রসারটা সেটা আপনার এখানে কায়েম করতেছে। এর আগের চিত্রে আমি জিনিসটা বলতে ভুলে গেছি, আরেকবার বলি। আগের চিত্রে আপনারা যদি দেখেন, আগের চিত্রে একটা অক্টোপাসের ছবি দেখানো হচ্ছে। অক্টোপাসকে দেখানো হচ্ছে, ইংল্যান্ডকে অক্টোপাস হিসেবে দেখানো হচ্ছে এবং অক্টোপাসের যে পাগুলি, সেই পাগুলি ইংল্যান্ডের যে উপনিবেশগুলো সেগুলোর উপরে স্থাপন করার মাধ্যমে দেখানো হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইজিপ্ট, ইন্ডিয়া, কানাডা সহ বিভিন্ন দেশ যে ইংল্যান্ডের উপনিবেশ ছিল সেটার মাধ্যমে দেখানো হচ্ছে যে তাদের যে কানেকশনটা, যে কীভাবে তারা মানে ইংল্যান্ড তার ভূখণ্ড থেকে প্রত্যেকটা জায়গায় তাদের প্রত্যেকটা উপনিবেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। এরপরে যদি আমরা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করি, অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলতে বাণিজ্যে, বিনিয়োগ এবং ঋণের মতো অর্থনৈতিক উপায়ের মাধ্যমে এক দেশের অর্থনীতির উপর অন্য দেশের আধিপত্যকে বোঝায়। অর্থনৈতিক সাম্রাজ্যবাদের লক্ষ্য একটি দেশের সম্পদ এবং বাজারের উপর নিয়ন্ত্রণ লাভ করা, যাতে প্রভাবশালী জাতি অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে। অর্থনৈতিক সাম্রাজ্য বিভিন্ন রূপ নিতে পারে, যার মধ্যে একচেটিয়া স্থাপনা, বাণিজ্য শুল্ক আরোপ এবং অন্যান্য দেশের অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের যে ব্যবহার সেটাকেও আমরা বলতে পারি। অর্থনৈতিক সাম্রাজ্যের একটি উদাহরণ যদি আমরা দেখি, লাতিন আমেরিকার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিয়ন্ত্রণ। যেটা আমরা যদি চিত্রের দিকে খেয়াল করি, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রে একজন সৈনিক হাতে একটি পতাকা, সেই পতাকার মাধ্যমে সে এখানে বলতেছে আই ক্লেম দিস ল্যান্ড ইন দ্য নেম অফ হিজ ম্যাজেস্টি। আমি এখানে এসেছি আমার শাসকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। একইভাবে পরের চিত্রে আমরা ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমান ব্যক্তির যে গেট আপ সেই গেট আপটা চেঞ্জ হয়ে গেছে, আধুনিক গেট আপ, এবং সেই গেট আপে তার পতাকায় লেখা আছে IMF, যেটা আমাদের কাছে খুবই পরিচিত শব্দ। IMF ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান। এখানে উনি লিখছেন যে আই স্ট্রাকচারালি অ্যাডজাস্ট দিস ল্যান্ড ইন দ্য নেম অফ ইকোনমিক গ্রোথ। আমি গাঠনিকভাবে এই ভূমিটি দখল করেছি কি উদ্দেশ্যে? অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্দেশ্যে। মানে আগে ছিল রাজার জন্য দেশ শাসন করা, আর এখন ইকোনমিক্যাল গ্রোথের মাধ্যমে দেশকে দখল করা। এই জিনিসটা আসলে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের একটি উদাহরণ হিসেবে এখানে দেখানো হয়েছে। এরপরে যদি আমরা যাই নব্য সাম্রাজ্যবাদ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, নব্য সাম্রাজ্যবাদ বলতে ঔপনিবেশিকতার আনুষ্ঠানিক অবসানের পর সাম্রাজ্যবাদী নীতি অনুশীলনের ধারাবাহিকতাকে বোঝানো হয়ে থাকে নব্য সাম্রাজ্যবাদ। এটি প্রায় অর্থনৈতিক আধিপত্য, রাজনৈতিক হস্তক্ষেপ এবং অন্যান্য দেশের বিভিন্ন সামরিক হস্তক্ষেপ দ্বারা চিহ্নিত করা। নব্য সাম্রাজ্যবাদ বিভিন্ন রূপ ধারণ করতে পারে, যার মধ্যে রয়েছে বহুজাতিক কর্পোরেশনের ব্যবহার, অন্যান্য দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করার জন্য নব্য উদারনৈতিক অর্থনৈতিক নীতি আরোপ করা এবং শাসন পরিবর্তন চাপিয়ে দিতে বা অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য সামরিক শক্তির ব্যবহার। নব্য সাম্রাজ্যবাদের একটি উদাহরণ হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং আমেরিকান অর্থনৈতিক স্বার্থ রক্ষাকারী একনায়কদের সমর্থন। আমরা এই চিত্রটা যদি একটু খেয়াল করি, আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন চিত্রে ক্যাপ পরা লোকটা হলো আমেরিকান,
আর সামনে হচ্ছে সিরিয়ায় আগুন চলতেছে এবং ইয়েমেনে আগুন চলতেছে, মাঝখানে পৃথিবীর হিসেবে একটা মানুষকে দেখানো যায়, পৃথিবী সে তার মন খুব খারাপ যে সিরিয়া চলতেছে। আপনি দেখেন যে এখানে ইউএসএ সিরিয়ায় যে অগ্নিকাণ্ড হচ্ছে বা সিরিয়ায় যে যুদ্ধ চলতেছে বাশার আল আসাদ কর্তৃক বিদ্রোহীদের সাথে, সেটাকে সে বলতেছে হিউম্যান রাইটস ভায়োলেশন। অপরদিকে সে সৌদি আরবকে তার পকেট থেকে মানে অস্ত্র সহায়তা করতেছে, আর সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দমনের নামে সেখানে যুদ্ধ করতেছে। এখন ইউএসএ একটা যুদ্ধকে বলতেছে যে সেটা ঠিক না, সেটা হিউম্যান রাইটসের লঙ্ঘন, আরেকটা যুদ্ধের অস্ত্র যোগান দিয়ে সেই যুদ্ধটাকে চালাই নেওয়ার জন্য সহায়তা করতেছে। মানে এখানে যে নিউ যে কলোনাইজেশন যে বিষয়টা, এই বিষয়টা চলে আসছে যে আসলে একদিকে আমি বলতেছি যে আমি আমি মানবাধিকার বা আমি সব থাকতেই ভালো করব, পৃথিবীর ভালো চাবো, অপরদিকে আমি নিজেই পরোক্ষভাবে যে সাম্রাজ্যবাদী যে চিন্তা ভাবনা সেটা আমি প্রসার করতেছি। পরের চিত্রে যদি আমরা দেখি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বর্তমান সময়ে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ খুবই একটি স্পর্শকাতর বিষয়। কেননা আমরা যদি সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বুঝতে চাই, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে একটি সংস্কৃতির উপর অন্য সংস্কৃতির আধিপত্যকে বোঝানো থাকে। সংস্কৃতির উপরে যেমন মিডিয়ার, ভাষা এবং শিক্ষা, সংস্কৃতি সাম্রাজ্যবাদের লক্ষ্য হলো একটি জাতির প্রভাবশালী সংস্কৃতি এবং মূল্যবোধকে অন্য সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, অর্থাৎ যে প্রভাবশালী সংস্কৃতি এবং মূল্যবোধ আছে সেটাকে অন্য সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, যার ফলে প্রায়শই বিজিত সংস্কৃতির স্বতন্ত্র পরিচয় এবং মূল্যবোধের অপেক্ষা করে, অর্থাৎ যে পরাজিত যে শক্তি আছে তার সংস্কৃতি এবং তার স্বতন্ত্র পরিচয় সেটার যে মূল্যবোধ আছে সেটার অবক্ষয় করে। সাংস্কৃতিক সাম্রাজ্য বিভিন্ন রূপ নিতে পারে, যার মধ্যে একটি ভাষায় চাপিয়ে দেওয়া, সাংস্কৃতিক অভিব্যক্তিকে দমন করা, প্রভাবশালী সংস্কৃতি দ্বারা মিডিয়ার আধিপত্য। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের একটি উদাহরণ হল চলচ্চিত্র, সঙ্গীত এবং টেলিভিশনের মাধ্যম, বিশ্বব্যাপী আমেরিকান জনপ্রিয় সংস্কৃতি বিস্তার। এখন আমরা যদি চিত্রের দিকে আসি, আপনারা প্রথম চিত্রে দেখতে পাচ্ছেন খুবই বিখ্যাত কিছু ব্র্যান্ডের নাম, কোকাকোলা, নাইকি, এমটিভি, মিকি মাউস, ম্যাকডোনাল্ডস, ডিজনি, তারপরে স্টারবাকস। এই যে বিষয়, এই যে প্রতিষ্ঠানগুলো বা এই যে আপনার জাতিক যে প্রতিষ্ঠানগুলো, এগুলো আপনার সবাই খুব ভালোভাবে জানেন যে কীভাবে পুরো বিশ্বকে এরা ক্যাপচার করে আছে। মানে সাংস্কৃতিক দিক থেকে তারা আসলে যে কোক সারা বিশ্বের মানে একটি জনপ্রিয় খাবার, কিন্তু কোক আসছে কোথা থেকে? আমেরিকা থেকে। আপনার ম্যাকডোনাল্ডস, কেএফসি বা আপনার যে বিষয়গুলো আছে, ম্যাকডোনাল্ডস, কেএফসি, স্টারবাকস, এরা কীভাবে সারা বিশ্বকে ক্যাপচার করছে এটা আপনারা সবাই খুব ভালো করেছেন। কিন্তু এটা কি আমাদের সংস্কৃতি বা এটা কি প্রত্যেকটা দেশের সংস্কৃতি? এই সংস্কৃতিটা একটা ভিন্ন দেশের, সেই ভিন্ন দেশ থেকে পুরো বিশ্বকে ক্যাপচার করে নিছে এবং ক্যাপচার করে এখন তারা লাভবান হচ্ছে। এই পাশে যদি আপনার চিত্রটা দেখেন, এই চিত্র আমি পরে আসতেছি, তারপরে তার আগে আরেকটা বিষয় আছে। নিচে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা ভিয়েতনাম যুদ্ধের উপর একটি বিখ্যাত ছবি, যে ছবির মাধ্যমে আসলে আমেরিকানরা এটা বোঝাতে চেয়েছে যে ভিয়েতনামিজরা কত নৃশংস বা কত কী। কারণ এখানে যে যাকে দড়িপড়া অবস্থা দেখতে পাচ্ছেন, সে একজন আমেরিকান বৈমানিক, সে যুদ্ধ করতে গিয়ে বিমান ক্রাশ করার পর সে ভিয়েতনামীদের হাতে বন্দী হয় এবং সে সেখান থেকে কীভাবে আত্মরক্ষা করে চলে আসে, কীভাবে নির্যাতনের শিকার, এই জিনিসটা ওই সিনেমাতে দেখানো হয়েছে। কিন্তু আপনারা এটাও জানেন যে ভিয়েতনামের উপর কীভাবে আমেরিকা তার কর্তৃত্ব স্থাপনের নামে বা তার যে অযাচিত যুদ্ধ সেটার মাধ্যমে তার ভিয়েতনামিজদের উপর অত্যাচার চালায় এবং বোমা নিক্ষেপ করে এবং ভিয়েতনামকে এক কথায় বিধ্বস্ত করে ফেলে। কিন্তু তারা আসলে দেখাতে চেয়েছে যে তারা নির্যাতন বা কষ্টের শিকার হয়েছে, তারা যেটা করছে সেটা দেখানো হয়েছে। এবং এই জিনিসটাই হয়ে আসতেছে হলিউডের সিনেমাগুলোতে। হলিউডের সিনেমা মানেই যদি যুদ্ধ বা ওয়ার রিলেটেড সিনেমা হয়, দেখবেন যে আপনারা রাশিয়া, চায়না বা অন্যান্য যে আমেরিকার যে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো আছে তাদেরকে কীভাবে খাটো করা যায়, কীভাবে তাদের যে উদ্দেশ্য বা তাদেরকে ভুল প্রমাণ করা যায়, তাদেরকে পৃথিবীর জন্য হুমকি হিসেবে প্রমাণ করা যায়, সেটা তারা তাদের সিনেমার মাধ্যমে করে আসতেছে। মিশন ইম্পসিবল বলেন, তারপর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজ যে মুভিগুলো আছে, তারপর জিআই জো যে মুভিগুলো আছে, এই মুভিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এই মুভির সাথে আমি আরেকটা বিষয়ে আসি। এই পাশের একটা চিত্র দেখতে পাচ্ছেন, এই চিত্রে আসলে আপনারা যদি লক্ষ্য করেন যে চিত্রে পৃথিবীর মানচিত্র কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র ইউএসএকে দেখানো হচ্ছে। এটার পিছনে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, মানে এটা একটা মিম পোস্ট এটা। এই মিম পোস্টটার যে মানে কী বলবো ওটাকে, মানে মূল কথা যেটা, যে এটা হলো এলিয়েনদের চোখে পৃথিবী। মানে আপনারা যারা হলিউড মুভি দেখেন তারা দেখবেন যে হলিউডের যে এলিয়েন নির্ভর যে সিনেমাগুলো, ইন্ডিপেন্ডেন্স ডে, ম্যান ইন ব্ল্যাক বা অন্যান্য আরও যে সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলোয় কিন্তু দেখা হয় যে পৃথিবীর উপর যে এলিয়েন অ্যাটাক বলেন বা মনে করেন মহাকাশে যে ঝামেলাগুলো হয় বা মহাকাশ থেকে যে এলিয়েন যে অ্যাটাকটা হয়, সেটা শুধুমাত্র ইউএসের উপর হয়। মানে ইউএসএ যত মানে ঝামেলা বা যত সব কিছু
ফ্লাইং সচার বলেন বা ইউএফও, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট যে বিষয়গুলো আছে, এগুলো শুধুমাত্র ইউএসএতেই দেখা যায়। এবং তাদের মুভিগুলো এইভাবে প্রমোট করা হয় যে ইউএসএতে এলিয়েনরা অ্যাটাক করে, ইউএসএ পৃথিবীকে রক্ষা করার জন্য সব কিছু করে, এবং এলিয়েনরা আসবে ইউএসএতে, এলিয়েনদেরকে মারবেও ইউএসএর আর্মিরা, এবং এটার মাধ্যমে আসলে এই জিনিসটাই বোঝানো হয়ে থাকে যে পৃথিবীতে তার কোনো দেশ নাই, দেশ একটাই ইউএসএ, সেই ইউএসএকে এলিয়েনরা দেখে থাকে, তাই এলিয়েনদের চোখে পৃথিবীর মানচিত্র এখানে দেখানো হয়েছে। আর উপরে যে বিষয়টা আছে, ম্যাকডোনাল্ডের একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে বোঝানো হচ্ছে ম্যাকডোনাল্ড কোন জায়গায় চলে গেছে, ম্যাকডোনাল্ড চাঁদে চলে গেছে, মানে এটাকে ম্যাকডোনাল্ডাইজেশন বলা হয়। এবং এই একই সাথে হলিউড থেকে হলিউডাইজেশন, মানে যখন দেখা যাচ্ছে যে হলিউডের মুভি ইউরোপ বা সব জায়গাতে এত বেশি, আপনারা ইন্ডিয়ায় দেখবেন যে ইন্ডিয়ায় এখন হলিউডের মুভি একই সাথে মুক্তি পায়, এবং হলিউডের প্রত্যেকটা মুভি হিন্দি ভাষায় ডাব করে মুক্তি পায়। মানে তাদের উদ্দেশ্যটা কি, যে সংস্কৃতিকে ছড়াই দেওয়া, প্লাস তাদের যে আর্থিক যে, মানে হলিউড, ইন্ডিয়ায় তো হিউজ পরিমাণ দর্শক, এখন ইন্ডিয়া যদি তারা এই মুভিগুলো মুক্তি দেয়, এখন হলিউডের মুভি মানেই তো স্পেশাল ইফেক্টস, ভিএফএক্স খুবই উন্নত মানের, যেটা দেখতে সবারই ভালো লাগে। আর মারামারি বা মনে করেন যুদ্ধের ছবি বা ওই যে কাল্পনিক যে ছবিগুলো বা যে মানে আধুনিক প্রযুক্তির যে ছবিগুলো, এগুলো দেখতে সবারই ভালো লাগে। এখন এইভাবে তারা হলিউডাইজেশন করতেছে, একই সাথে গুগল দিয়ে গুগলাইজেশন, ইন্টারনেট দিয়ে ইন্টারনেটাইজেশন, তারপরে ফেসবুক দিয়ে ফেসবুকাইজেশন, এইভাবে আসলে সাংস্কৃতিক তারা ক্যাপচার করে নিচ্ছে। এটাই আসলে আমার কাছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ হিসেবে মনে হয়। এরপর একটা চিত্র যেখানে দেখা যাচ্ছে যে আসলে কীভাবে 6টা জায়ান্ট কোম্পানি পুরো বিশ্বের মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেছে, কমক্যাস্ট, নিউজ কর্প, ডিজনি, ভিয়াকম, টাইম ওয়ার্নার, সিবিএস, মানে এদের অধীনে সব, যেমন এই যে কমকাস্টের অধীনে ইউনিভার্সাল পিকচার্স, নিউজ কর্পের ওখানে আপনার ফক্স চ্যানেলটা আসছে, তারপর ডিজনির মধ্যে এবিসি, ইএসপিএন, ভায়াকমের ওখানে প্যারামাউন্ট পিকচার, খুবই পরিচিত একটা নাম, ওয়ার্নার্স বা টাইম ওয়ার্নার্সের মধ্যে সিএনএন, এইচবিওর আপনার বিখ্যাত গেম অফ থ্রোনস পুরো বিশ্বকে মানে পাগল করে দিচ্ছে, সেটা তো আপনার জানেন। একই সাথে আপনার নিকলোডিয়ান চ্যানেল, ভায়াকমের নিকলোডিয়ান চ্যানেল, বাচ্চারা নিকলোডিয়ান চ্যানেল ছাড়া কিছুই বোঝে না। অ্যান্ড এর মাধ্যমে আসলে মিডিয়া জগৎটা কীভাবে এই ইম্পেরিয়ালিজমের শিকার, সেটা দেখানো হয়েছে। পরের চিত্রে যদি আমরা যাই, পরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা একটু ব্যাপক বিষয়, এটা থাক, আজকে আসলে আমার অনেক সময় নিয়ে ফেলছি, এটা বোঝাতে গেলে আরও সময় লাগবে, থাক। মোটামুটি আমার সাম্রাজ্যবাদের যে টপিক নিয়ে আলোচনা, এটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। আমি যে তথ্যসূত্রগুলো কালেক্ট করছি সবগুলাই ইন্টারনেট থেকে, এবং ছবি, এবং যে আমার বেশ কিছু বিষয় আমি যেখান থেকে কালেক্ট করছি, আমার এই লিঙ্কগুলো আপনার প্রবেশ করলে পেয়ে যাবেন। আমার মোটামুটি আমার শেষ। এখন যদি প্রশ্ন থাকে সবারটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ উত্তর দিব। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এটাই, আর কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।